একটি সার্চ কমিটি গঠন করে বেশ ঢাকঢোল পিটিয়ে বর্তমান নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া হয়েছিল। চারটি বছর পার হয়ে গেল, আজ সেটি বর্ষপূর্তি হয়েছে। আরও এক বছর তারা থাকবেন, আগামী বছর 15ই ফেব্রুয়ারি পর্যন্ত তাদের মেয়াদ আছে। এই নির্বাচন কমিশন নিয়ে নানান কথা হচ্ছে, যেমন নাগরিক সমাজের বেশ কয়েকজন প্রতিনিধি তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য, অর্থাৎ নির্বাচন কমিশন থেকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে একটি জুডিশিয়াল কাউন্সিল গঠন করারও প্রস্তাব দিয়েছিলেন। নির্বাচনগুলো কেমন হলো এ নিয়ে দুই পক্ষের দুরকম কথা আছে। কোনো জায়গায় কোনো নির্বাচনে ভোটার কমেছে, কোনো নির্বাচনে আবার ভোটারের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে এই 4 বছরে এসে এই নির্বাচন কমিশনকে, অর্থাৎ হুদা কমিশনের 4 বছরকে কিভাবে মূল্যায়ন করা যায়, চলুন আজ আমরা এ নিয়ে আলোচনা করি। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরওয়ার সাদি, SSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আমার আমন্ত্রিত অতিথি 3 জন। আমার সঙ্গে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। আমার সঙ্গে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, এবং আমার সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। যারা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি জুডিশিয়াল কাউন্সিল গঠন করার প্রস্তাব তুলেছিলেন, আপনি তাদের মধ্যে অন্যতম। কাজেই এই নির্বাচন কমিশনের অনেক ত্রুটি ভুল আপনার চোখে ধরা পড়েছে সহজেই। আমি শুরু করতে চাই যে এই কমিশনের কোনো ইতিবাচক দিক কি আপনার চোখে পড়েছে কিনা সেই প্রশ্ন দিয়ে। ইতিবাচক দিক, যে তারা প্রথম দিকে যখন শুরু করেছিল, তারা এই যে রংপুরের যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল, যেটা ইতিবাচক নিঃসন্দেহে। কুমিল্লার নির্বাচনও মোটামুটি গ্রহণযোগ্য হয়েছিল, কিন্তু এইসব নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনোটা হস্তক্ষেপের প্রচেষ্টা ছিল না। কিন্তু তাদের টেস্ট দ্বারায় যখন সরকার হস্তক্ষেপ করে, সরকার যখন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, এবং যখন তাই করার চেষ্টা হয়েছে, তখন থেকেই তারা শুধু ওই যে ব্যর্থই হয়নি, তারা আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে। আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বস্তুত, এবং আমাদের আমরা বস্তুত খাদের প্রান্তে এসে গিয়েছি। এর সাথে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে যে গুরুতর দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং আর্থিক অসদাচরণের। বস্তুত তারা করদাতাদের অর্থ তারা বিভিন্ন ওই যে অভিনব উপায়ে তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে, এবং তারা একটা স্বাধীন প্রতিষ্ঠান, সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান, এবং আমরা বহু কষ্ট করে, আমরা এবং আরো অনেকে, নাগরিক সমাজ এবং কিছু কিছু রাজনৈতিক দলও দাবি করেছে যে নির্বাচন কমিশনের যেন স্বাধীন সচিবালয় হয়, প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে বিযুক্ত। তো এগুলো ব্যবহার করে তারা যে নিজেরা লাভবান হয়েছে, এটাকে আইনের ভাষায় ডাবল ডিপিং বলা হয়, যে তারা যেই কাজের জন্য এইসব অর্থ করে নিয়েছে সেই কাজ তাদের রুটিন দায়িত্বের অন্তর্ভুক্ত। তারা এই কাজের জন্য এই নির্বাচন পরিচালনা করা এবং নির্বাচনের দায়িত্বে যারা থাকবে তাদের কে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, তাদের সামনে বক্তৃতা দেওয়া এবং তাদের দক্ষতা বৃদ্ধির ব্যাপারে সহায়তা করা। তো এই জন্য তারা এইভাবে অভিনব কায়দায় ভাগ বাটোয়ারা করে, জনগণের টাকা এইভাবে ভাগ বাটোয়ারা করে নেওয়া, এটা ভয়াবহ আর্থিক অনিয়ম। তো এইগুলো অতীতের আমাদের অনেক নির্বাচন কমিশন ছিল যাদের বিরুদ্ধে যে সুষ্ঠুভাবে নির্বাচন না করতে পারার অভিযোগ উঠেছে। কিছু একটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় জাল ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে, কিন্তু কারো বিরুদ্ধেই আর্থিক অনিয়মের এবং আর্থিক দুর্নীতির এবং আর্থিক অসদাচরণের অভিযোগ ওঠেনি। এদের বিরুদ্ধেই ভয়াবহ এইসব অভিযোগ উঠেছে। আর আমরা বস্তুত এখানে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব আছেন, আর তাদের আমলে নির্বাচনী ব্যবস্থাকে তারা সবার সাথে আলাপ আলোচনা করে, কতগুলো সুদূর প্রসারী সংস্কার করে, এবং আমরা যে কাজের সাথে যুক্ত ছিলাম, তারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে একটা শক্ত ভিতের উপর, মোটামুটি একটা গ্রহণযোগ্য ভিতের উপর দাঁড় করিয়েছিল।
এবং আমাদের তখন সহিংসতা, আমাদের নির্বাচন সহিংসতা মুক্ত হয়েছিল, প্রত্যেকে আইন কানুন মেনে চলছিল, এবং এবং এই যে এই পক্ষপাত দুষ্টতা ছিল না আমাদের যারা নির্বাচনী দায়িত্বে। কিন্তু এখান থেকে আস্তে আস্তে সেই রকিবউদ্দিন কমিশনের সময় সেখান থেকে তারা সরে এসছে এবং তারা এটা একতরফা নির্বাচন করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সংকটের মধ্যে ঠেলে দিয়েছে। কিন্তু এই নির্বাচন যে কমিশন যেটা করেছে সেটা অতুলনীয়, অভাবনীয়। শুধু তারা যে নিজেরাই পক্ষপাত দুষ্টতা প্রদর্শন করে নাই, নিজেরাই এই যে অসৎ আচরণে লিপ্ত হয় নাই, যে তারা বহু সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যুক্ত ব্যক্তিরা তাদেরকে অন্যায়ের সাথে যুক্ত হতে তারা দিয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এবং তাদের এই যে সম্মতিতে এটা ঘটেছে। তো তারা আমাদের পুরো ব্যবস্থাটাকেই, পুরো আমাদের একটা বিরাট জনগোষ্ঠীকেই তারা এই অসদাচরণে লিপ্ত হইতে সহায়তা করেছে। তো এগুলো অমার্জনীয় অপরাধ। তো আমি মনে করি তাদের জন্য যতটুকু তারা ওই যে প্রথম দিকে যেটুকু ইতিবাচক তারা এই যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের যে অন্যায়গুলো এগুলো শুধু ম্লান করে দেয় নাই, আমাদেরকে চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার কথা সূত্র ধরেই জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের কাছে যাচ্ছি। জনাব ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন যে এটাই প্রথম নির্বাচন কমিশন বাংলাদেশে যাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। না, ধন্যবাদ। আমাদের বদিউল আলম মজুমদার সাহেবরা আসলে যারা অনেক দিন থেকেই নির্বাচন নিয়ে কাজ করেন বা নির্বাচন একটা নিরপেক্ষ হোক যারা চান, তাদের মধ্যে উনি অন্যতম। আরো অনেকেই আছে। তো 42 জন নাগরিক, বিশিষ্ট নাগরিক একটা চিঠিও দিয়েছে মহান রাষ্ট্রপতিকে। তো এটা আমি শুরুর থেকে যেটা বলছিলাম, এটা দুইটা পার্ট। যেটা তো গুরুতর অভিযোগ, যদি কোনো আর্থিক অনিয়ম হয়ে থাকে, আর্থিক অনিয়মের ব্যাপারটা হ্যাঁ আগে হয়তো আসে নাই, আগে যে কোনো আর্থিক অনিয়ম একেবারে শতভাগ বিশুদ্ধ ছিল তা না। যেহেতু একটা অভিযোগ আসছে, এমন এই আর্থিক দিকটা খুব ভালোভাবেই মানে টেক কেয়ার করার খুব প্রয়োজন, এবং এটার জন্য যে বিধিবদ্ধ সংস্থা আছে তারা তদন্ত করবে, এবং এর ইন্টারনাল যে বিষয়গুলো আছে, গভর্নমেন্টের অডিট, আমি জানি না গভর্নমেন্ট অ্যাকাউন্টস অডিট বা অডিট কমিটি, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, আমি নির্বাচন কমিশন কি সব হিসাব কিপের উঠতে? আমার তো মনে হয় না। তো সেখানে দুর্নীতি দমন কমিশনের উঠতে এটা আমার মনে হয় না। সেক্ষেত্রে এটা অভিযোগগুলো খুব সিরিয়াসলি দেখা উচিত। আর বাকি যেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে যে অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে, তো সেটা একেবারে মহামান্য রাষ্ট্রপতি এখতিয়ার, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই। দেখেন, যে শুরুতে যে কথাটা আসছে, একটা সার্চ কমিটির মাধ্যমে প্রথম গত 50 বছরে এই প্রথম বোধহয় সার্চ কমিটির মাধ্যমে আমাদের এই নির্বাচন কমিশনটা গঠিত। হুদা কমিশন দ্বিতীয়বার, প্রথম না দ্বিতীয়বার, আমি জানি না আগের বারটা, দ্বিতীয়বার, আগের বারও তাই হয়েছে। আচ্ছা, প্রথম দুইটা হুদা কমিশন কনফিউশন হতে পারে, একটা হলো শামসুল হুদা কমিশন, আর একটা হলো না 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 ওই যে রকিবউদ্দিন কমিশন ও সার্চ কমিটির মাধ্যমে হয়েছে। আচ্ছা, তো এই সার্চ কমিটির মাধ্যমে, এবং আমাদের যে প্রধান বিচারপতি তিনি ওই সার্চ কমিটির, ওই কমিটিরও সভাপতি ছিলেন। আচ্ছা, সার্চ কমিটির মাধ্যমে যারা হয়েছে, তাহলে রকিবউদ্দিন সাহেব এবং কিছুটা যদি মনে করেন সার্চ কমিটি যদি একটা ভালো ব্যবস্থা হয়, তাহলে কিন্তু আমরা রেজাল্ট কিন্তু ভালো হয়েছে এরকম বলতে পারবো না, সেই সমালোচনাগুলো রয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমাদের সংবিধানে নির্বাচন কমিশন কিভাবে গঠন করবে, এই জন্য একটা আইন প্রণয়নের কথা ছিল। এটা একটা ক্লিয়ার একটা আইন থাকবে, এই আইনের মাধ্যমে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠিত হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে গত 50 বছরে সংবিধানে থাকার পুরো কোনো রাজনৈতিক দল এই আইনটা প্রণয়ন করে নাই। এটা একটা আমাদের জন্য দুর্ভাগ্য। এই আইনটা হলে হয়তো পরে হয়তো আমাদের এই যে কনফিউশন গুলো আছে সেটা অনেকটা দূর হতো। আবারও হয়তো একই জিনিস আমরা করব, আবার যখন জাতীয় সংসদ নির্বাচন আসবে সামনে, তখন আবার একই আলোচনা করব। একটা হচ্ছে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালীকরণ এবং এটাকে রিএনফোর্সমেন্টের জন্য কি কি করা যায়। তো আমি এখানে ডক্টর সাখাওয়াত ভাই আমাদের আছেন, উনি নির্বাচন বিশেষজ্ঞ, কারণ কমিশনার ছিলেন। তো ওনারা অনেক সংস্কার আইন সুপারিশ করে আসছেন, যেগুলো এগুলো বাধ্য, যেগুলো অলরেডি আমাদের, আমি অন্তত যতটুকু দেখেছি যে আমাদের যে আইন কানুন যেগুলো আছে এগুলো যদি ইমপ্লিমেন্ট করার একটা দৃঢ়তা থাকে, নতুন করে আরো কিছু কতগুলো আইন করার কোনো দরকার হবে না। এটা দিয়ে একটা ভালো নির্বাচন হতে পারে।
কিন্তু নির্বাচন, আবারও আমি প্রতিদিন বলি যে নির্বাচন হচ্ছে এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক বিধি ব্যবস্থার একটা মাত্র আহ, অঙ্গ। কিন্তু নির্বাচন ছাড়াও কিন্তু আমাদের এই গণতন্ত্রের জন্য আরো যা যা করার কথা ছিল, আমাদের রাজনৈতিক দল, মূল স্টেক হোল্ডার। আপনি তো নির্বাচন কমিশনের দুর্বলতাগুলো খুঁজে বের করতেছেন না। নির্বাচন কমিশন যত সক্ষমতা দেন না কেন, আমি মনে করি নির্বাচনের সমস্ত সক্ষমতা হচ্ছে নির্বাচনের দিন সকাল 8টা পর্যন্ত, 7:59 পর্যন্ত। এরপরে যখন শুরু হয় সারা দেশে, তখন নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা হলো ওই ঢাকা সেগুনবাগিচা বা যেখানে তাদের অফিস সেই পর্যন্ত। কারণ পুরো ব্যাপারটা রাষ্ট্রীয় প্রশাসনের হাতে চলে যায়। আর প্রশাসনও অনেক জায়গায় একদম অসহায়, একটাই করতে পারে, গুলি টুলি করে কিছু লোক মারতে পারে, অথবা জাস্ট নির্বাচন স্টপ করতে পারে। কিন্তু নির্বাচনের মূল স্টেক হোল্ডার রাজনৈতিক দল যদি ঠিক না করে যে আমরা একটা ভালো নির্বাচন করব, অংশগ্রহণমূলক নির্বাচন করবো, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবো, সুস্থ নির্বাচন করবো, এইটা যদি রাজনৈতিক দলরা যদি অঙ্গীকার হিসেবে ব্যক্ত না করে এবং প্র্যাকটিস হিসেবে তারা যদি এটা না করে, তাহলে আপনি যত শক্তিশালী করেন আইন টাইন এটা সেটা সবকিছু করতে পারবেন, নির্বাচন কিন্তু হবে না। কারণ আমরা মূল স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের সদিচ্ছা না থাকলে আপনি কারো পক্ষেই এই নির্বাচন, আপনি হ্যাঁ একটা হতে পারে আমরা বলি নির্দলীয় নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভালো নির্বাচন হয়েছিল, তাহলে কি আমাদের ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন এগুলো যখন আসবে তখনই কি আরেকটা তত্ত্বাবধায়ক সরকার হবে? তাহলে তো সারা বছর তত্ত্বাবধায়ক সরকারই থাকা লাগবে। সেই জন্য আমি বলতেছি মূল স্টেক হোল্ডার রাজনৈতিক দলের সদিচ্ছা। এটা কিভাবে আসবে? আমাদের কালচারের মধ্যে যে জিনিসটা হয়ে গেছে অসহিষ্ণুতা, এবং মূলত প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে অ্যাগ্রেসিভনেস, অর্থাৎ তাদের নীতিগত আদর্শগত যে বিষয়গুলো আছে সেগুলো বড় করে না দেখিয়ে বরং একটা সামন্ত ব্যাপার, আমার এলাকা, আমি, আমার আধিপত্য, যে যেখানে যখন সুযোগ পায় সেগুলো যখন দেখাতে থাকবে, আপনি কোনো আইন শৃঙ্খলা দিয়েই কিন্তু এই আরো বাহিনী টাহিনী মোতায়েন করেও আপনি কিছু করতে পারবেন। সেই জন্য আমি বলছি সংস্কার যদি করতেই হয়, এবং সেখানে অবশ্যই এই এই পক্ষগুলো যাতে নির্বাচন বানচাল করার জন্য অপচেষ্টাগুলো যেগুলো করে এগুলো প্রতিহত করার মতো একটা আইন শৃঙ্খলা বা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে। আর মূল ব্যাপারটা আপনাকে কাজ করতে হবে, রাজনৈতিক দলগুলো বসে হোক, মোটিভেশন করে হোক, যেভাবে হোক তাদেরকে একটা অঙ্গীকারনামায় আসতে হবে যে আমরা যেখানে নির্বাচন হোক না কেন নির্বাচনটা নির্বাচনের মতো হতে দিব। তাইলেই কিন্তু আপনি সমস্যাগুলোর সমাধান হবে। আদারওয়াইজ আপনি এই যে সংস্কার এবং ক্ষমতায়ন যা বলছি এই দিয়ে আপনি ভালো একটা নির্বাচন আমাদের দেশে এই মুহূর্তে আমি অন্তত সম্ভাবনা দেখি। জি, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। জনাব ডক্টর এম সাখাওয়াত হোসেন, তাহলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের মনোভাব গুরুত্বপূর্ণ নাকি রাজনৈতিক দলগুলোর মনোভাব গুরুত্বপূর্ণ? আপনি নির্বাচন কমিশনে ছিলেন অনেকদিন। দেখুন, আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচনের কতগুলো উপাদান প্রয়োজন। সেই বিশেষ করে আমাদের মতো দেশে বা যেখানে ইলেকশন কমিশন সেন্ট্রালি নির্বাচনকে পরিচালিত করে। অনেক দেশ আছে যেখানে ডিসেন্ট্রালাইজড নির্বাচন কমিশন আছে। ভারতে অনেকটা ডিসেন্ট্রালাইজড নির্বাচন কমিশন, যদিও সেন্টারে নির্বাচন কমিশন, 3 ম্যান কমিশন আছে, কিন্তু স্টেটে কিন্তু আপনার নির্বাচন কমিশনের অধীনে সিইওরা আছে এবং তাদের একটা টেন্টিকল আছে। অনেক দেশে যেগুলো ফেডারেল দেশ সেখানে কিন্তু ডিসেন্ট্রালাইজড আছে। অনেক দেশ মানে আমাদের মতো দেশ সেন্ট্রালাইজ নির্বাচন কমিশন। এটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে নির্বাচন কমিশন একটা উপাদান জন্য ভালো নির্বাচনের জন্য। দ্বিতীয়টা হচ্ছে যে নির্বাচন কমিশন দুনিয়ার সব জায়গাতেই আর কোনো বিশাল ম্যান পাওয়ার বা আর্মি বা পুলিশ নেই। তো তাকে হায়ার করতে হয় সাধারণত যে আপনার সরকারি লোকজন, এবং এই সরকারি লোকজনকে হায়ার করে ইলেকশন কমিশন ইলেকশনটা করে। এবং এটার জন্য যারা অ্যানালিস্ট করে তারা হচ্ছেন ডিস্ট্রিক্ট কমিশনার বা ডিসিরা সাধারণত করে থাকেন, অ্যানালিস্ট করেন কারা প্রিজাইডিং অফিসার হবে, কারা পোলিং অফিসার হবে, and all these connected officer. পুলিশ, অফকোর্স, তো পুলিশ ফোর্স দেওয়া হয়, আজকাল বিজিবি যায়, আনসার বাহিনী যায়, এগুলো একটা কোঅর্ডিনেশন হয় এবং ইলেকশন কমিশন কন্ট্রোল করার যে 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 টুলগুলো আছে সেই টুলগুলো ব্যবহার করে। তো কাজে একটা পক্ষ শুধুমাত্র এবং সেই সাথে প্রার্থী। কথা হচ্ছে যে
দুনিয়ার সব জায়গায় পলিটিক্যাল পার্টি চায় যে সে নিজের নির্বাচনটা জিতুক, whether it is আমাদের মতো দেশে whether it is fair means or unfair means। এমন কোন পলিটিক্যাল পার্টি আমাদের দেশে নেই যারা ফেয়ার মিনস এ ইলেকশন করে জিততে চায়। কাজে ফেয়ার মিনস এন্ড আনফেয়ার মিনস এর কারণে বাংলাদেশের নির্বাচনে বা নির্বাচনী আইন যথেষ্ট কঠিন করা হয়েছে, যথেষ্ট কঠিন করা হয়েছে। এই উপমহাদেশে কোন নির্বাচন কমিশনের হাতে এই ক্ষমতা নেই যে প্রার্থিতা বাতিল করতে পারে, এবং সেটা নিয়ে অনেক হইচই হয়েছে। বদিউল্লাহ আলম মজুমদার সাহেবরা জানেন, আমরা যখন এটা করি তখন অলমোস্ট অল পলিটিক্যাল পার্টি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কিন্তু এটা করা হয়েছে এবং এটা এখনো বলবৎ আছে। কাজেই আইন এটাও বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল, দুই কমিশনে, গত দুই কমিশনের চেষ্টা করেছিল। সেটা ধরুন চেষ্টা হয়েছে, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে কমিশনের হাত কিন্তু এমনিতে অনেক শক্ত, যদিও কিছু কিছু লুপহোল আছে, সেই লুপহোল গুলো খুব ছোট ছোট লুপহোল আছে, সেগুলো কিন্তু ঠিক করতে পারে। লুপহোলও ঠিক না, বাট দেন ব্ল্যাক এন্ড হোয়াইটে না থাকলে অনেক সময় এগুলো চ্যালেঞ্জ হয়। নাও না, যেমন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠা, এটি আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি যদি শেষ করি, যদি মাঝখানে শেষ না করতে পারি তাহলে সেটাও আসবে না। ব্যাপারটা হচ্ছে এলিমেন্ট কতগুলো আছে, সেখানে ভোটার ওয়ান এলিমেন্ট, কিন্তু ভোটাররা তখন যদি আসতে পারে নির্বাচনটি দিতে, তাহলে ভোটার ইজ এ ফ্যাক্টর। যদি আসতেই না পারে তাহলে ভোটার ইজ নট এ ফ্যাক্টর। এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন, তার মাঝখানে আরেকটি প্রশ্ন করেছেন, একটু উত্তর আমি একটু পরে দিলেও দিতে পারি। বাট হোয়াট হ্যাপেন্ড, আপনি যদি নির্বাচন কমিশন বাংলাদেশে যতগুলো গঠিত হয়েছে তার বেশিরভাগ নির্বাচন কমিশন যদি ডাইসেক্ট করেন, তাহলে আপনি দেখবেন যে এক সময় বিচারকরা ছিলেন, তারপরে কিন্তু এখন প্রশাসনিক বেশিরভাগ যে এক্স সেক্রেটারি ওনাদেরকে করা হচ্ছে। আপনি প্রতিটি ডাইসেক্ট করেন, তাহলে আপনি দেখবেন যে 4টি ম্যাক্সিমাম 5টি নির্বাচন কমিশন ছাড়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন নির্বাচন কমিশন আপনার আইনও প্রয়োগ করতে পারেনি এবং মোটামুটি এটা সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। সেটা ন্যাশনাল ইলেকশন হোক অথবা লোকাল বডি ইলেকশন হোক। লোকাল বডি ইলেকশন অবভিয়াসলি মিজানুর সাহেব ঠিকই বলেছেন, এটা কোনো নিউট্রাল গভর্নমেন্ট দ্বারা হবে না, এটা গভর্নমেন্টের নিচেই হয়। কিন্তু আপনি চিন্তা করুন, আমি একটা এক্সাম্পল আপনাকে দিই, ইদানিংকার কথা বলছি, যারা পাবলিক মিটিং এ দাঁড়িয়ে বলে যে অমুক মার্কাকে ভোট না দিলে তুমি ভোট দিতে আসবে না, এবং ইলেকশন কমিশন এটাকে হজম করে যাচ্ছে, কোনো অ্যাকশন কি হয়েছে এ পর্যন্ত? কোনো অ্যাকশন নেই। পুলিশ থেকে শুরু করে সবাই একই কথা বলে, এবং পেপারে পত্র পত্রিকায় অন্যান্য জায়গায় যেখানে আসছে যে ইভিএম মেশিন ইউজ করার পরেও ওই গোপন কক্ষে একজন বসে থাকেন, তিনি নাকি সহায়ক, তিনি বলেন তাকে ভোট দিতে হবে। এগুলো তো ইলেকশন কমিশনের অজানা কোনো কথা নয়, বাট দে হ্যাভ নট টেকেন এনি অ্যাকশন। যে কারণে এই নির্বাচন কমিশন নিয়ে ফান্ডামেন্টাল আরো বিষয় আছে, সেটাও তো আমি একটু যদি পরে চান্স পাই বলবো। আর্থিক অনিয়মের ব্যাপারে কিন্তু কোন ইলেকশন কমিশনের বিরুদ্ধে ব্যক্তিগত আর্থিক অনিয়ম, অডিটে হয়তো অনেক অবজেকশন হতে পারে, কিন্তু ইলেকশন কমিশন আপনার সেক্রেটারি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে ইভেন খাত ট্রান্সফার করাও কিন্তু নির্বাচন কমিশনের হাত, খাত ট্রান্সফার করা। কিন্তু এই আর্থিক অনিয়ম কিন্তু এই প্রথম যেটা শোনা গেল, এবং কয়েকজন তো স্বীকারও করেছেন, সেক্রেটারি সাহেব বলেছেন তিনি কত টাকা নিয়েছেন, এবং একজন ইলেকশন কমিশনের পরে ফেরত দিয়েছেন। এগুলো তো পত্রপত্রিকার ব্যাপার। এখন ওটাকে যেহেতু অবজেকশন দিয়েছে, আপনার অডিট অবজেকশন এসছে, দিস আর নট পারমিটেড বাই দ্য ল। এখন আমি পেপারে দেখলাম যে একটা ল তৈরি করার চেষ্টা করছে, বা একটা আইন তৈরি করার চেষ্টা করছে, যে কারা কিভাবে এই প্রশিক্ষণের ভাতা নিতে পারবে, কত নিতে পারবে। এখানে তো একটা বিশেষ ডেফিনেটলি ব্যাপারটি আছে। শুধু ইলেকশন কমিশন ফাংশন করছে পারছে না সেটা নয়, আমি আবার বলছি যে আমরা বারবার বলি যে সরকারের হস্তক্ষেপ অন্তত আমরা দেখি। আর হয় কি, যখন একটা ইলেকশন কমিশন একটা গভর্নমেন্ট আসে, তখন তারা ট্রাই করে নির্বাচন কমিশনকে একটু দুর্বল করার, যে চেষ্টা করে। ইলেকশন কমিশন যদি গিভ ইট করে দেয়, তাহলে তার বলার কিছু নেই।
লাস্ট কথা, এটা নিয়ে যদি আমরা পরে আলোচনা করি, সার্চ কমিশন এটা অ্যাডহক ব্যাপার। আমরা একটা আইন তৈরি করার জন্য একটা সাজেশন দিয়েছিলাম, সরকারকে দিয়েছিলাম, অন্তত গাইডলাইন দেওয়ার একটা গাইডলাইন দিয়েছিলাম, সেটা কিন্তু আর ওটা কার্যকর হয়নি। এখন ইলেকশন কমিশন বলে এটা আমাদের কাজ। আমাদের কাজ তো না আইন তো ইলেকশন কমিশন তৈরি করা। ইলেকশন কমিশন ক্যান অলওয়েজ সাজেস্ট। একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে হুদা কমিশনের 4 বছর নিয়ে আরো বিশ্লেষণ আছে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আপনাদের। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। এই পর্যায়ে আমি আলোচনা শুরু করতে চাই জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে দিয়েই। যদি রাজনৈতিক দলগুলোর মন মানসিকতার উপরে একটি নির্বাচনের সুষ্ঠু হওয়া না হওয়ার অনেকখানি নির্ভর করে, এবং বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে সব রাজনৈতিক দলই জয়যুক্ত হতে চায়, সেখানে নির্বাচন কমিশন নিজেদের কতটুকু ঠিক রাখতে পারে? ওকে, অনেক ধন্যবাদ। এটা গুরুত্বপূর্ণ এবং মিজান সাহেব বলেছেন, সাখাওয়াত সাহেব এই সম্পর্কে বলেছেন। হ্যাঁ, আমাদের যদি রাজনৈতিক দলগুলো না চায়, প্রার্থীরা না চায়, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন যদি না চায়, নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা প্রায় অসম্ভব। তবে তবে এটা গুরুত্বপূর্ণ, তাদের হাতে কিন্তু নিউক্লিয়ার অপশন রয়েছে। নিউক্লিয়ার অপশনটা কি? এই যে যদি কোনো প্রার্থী অসদাচরণ করে, তাকে তদন্ত সাপেক্ষে তার প্রার্থীতা বাতিল করতে পারে, কিংবা কোনো প্রার্থীর পক্ষে যদি কেউ অসদাচরণ করে, তাহলেও সেই ক্ষেত্রেও প্রার্থীকে তারা শোকজ করে প্রার্থীর যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তার ব্যবস্থা নিতে পারে। যেমন এই যে কয়েক জায়গায় যে অভিযোগ উঠেছে যে আপনারা যদি একটা ওই যে ইয়ের পক্ষে, একটা মার্কার পক্ষে ভোট না দিতে চান, তাহলে এই এলাকায় থাকতে পারবেন না, কিংবা একজন প্রার্থীকে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এনে একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের কাছে নিয়ে আসা, এগুলো তো গুরুতর অসদাচরণ। এবং এইগুলো হলে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে, প্রার্থীতা বাতিল করতে পারে, নির্বাচন তারা বন্ধ করে দিতে পারে। এই যে মিজান সাহেব বলছেন যে সকাল 8টা পর্যন্ত তাদের ক্ষমতা, এটা ঠিক সঠিক নয়। তাদের ক্ষমতা যতক্ষণ পর্যন্ত ফল ওই যে চূড়ান্ত হয়েছে এবং ইয়ে হয়েছে, ওই যে গ্যাজেট হয়েছে, ততক্ষণ পর্যন্ত 8টা 10টা 12টা তখনও তারা নির্বাচন বন্ধ করতে পারে। বস্তুত গত এই সিটি কর্পোরেশন নির্বাচন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন তারা সিদ্ধান্ত নিয়েছিল বাতিল করবে, নির্বাচন বন্ধ করে দেবে, কিন্তু তারা বন্ধ করে দেন তাদের অন্যান্য বিবেচনায়, তারা বন্ধ করে নেয়। তো তাদের ওই নিউক্লিয়ার অপশন, এবং শুধু এই নিউক্লিয়ার অপশন আরো ভয়াবহ, এই নির্বাচন হয়ে গেল এবং নির্বাচন হয়ে ওই আপাতত দৃষ্টিতে এরকম ওই ওনাদের আমাদের একটা ঘটনা ঘটেছে, একটা আই থিঙ্ক পৌরসভা নির্বাচনে আপাতত দৃষ্টিতে সব ঠিকঠাক, কোনো রকম ইয়ে নাই, কিন্তু তারা জানলেন যে আসলে ভিতরে ওই যে অনেক সমস্যা ছিল, ভিতরে জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, এবং তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করে দিতে পারে। তো ওই ক্ষমতা যদি নির্বাচন কমিশন ব্যবহার করে, এবং ওই ক্ষমতা যদি ওই যে রাজনৈতিক দলগুলো প্রার্থীরা যদি জানে এর খড়গ তাদের উপর পড়তে পারে, তখন তারা 10 বার চিন্তা করবে এই যে অসদাচরণ লিপ্ত হওয়ার জন্য। এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 3 বার ফল প্রকাশের অভিযোগ এসছে, এবং এই ফলগুলো আমিও পেয়েছি, 3 বার ফল প্রকাশের। কিন্তু আপনার ইভিএম এ তো 3 বার ফল প্রকাশ হতে পারে না। এবং ইভিএম এর একটা আকর্ষণ হলো যে সাথে সাথে ফল প্রকাশ করা যায়, কারণ ওই যে একটা বোতাম টিপলেই ফল প্রকাশ হয়ে যায়, কিন্তু রাত 2টার সময় তারা ফল প্রকাশ করেছে। এবং ওই যে প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, তাদের কাছে টাকা চাওয়া হয়েছে ফলাফল বদলিয়ে দেওয়ার জন্য, এবং অভিযোগ করেছে যে ফলাফল বদলিয়ে দিয়েছে। এবং এই যে ইয়েরা এই যে কি বলে ইভিএম থেকে একটা কাগজ বের হয়, ওই ভোটের তথ্য, ওই যে প্রত্যেক ভোটের নয়, ওই যে ভোটের ফলাফল, কিন্তু ওই কাগজ না দিয়ে তারা
তারা হাতে লিখে দিয়েছে এই যে প্রিসাইডিং অফিসাররা। তো এইরকম অনেক অসদাচরণ হয়েছে। তো এখন আপনি যদি ওই যে আমাদের সাখাওয়াত সাহেব যেটা বললেন, আপনি যদি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, আপনি যথেচ্ছাচার করতে দেন, আপনি এইসব অন্যায় করে পার যাওয়ার সুযোগ করে দেন, তাহলে অন্যায় হবে এবং আপনি তার দোষর। তো এখন নির্বাচন কমিশন ইচ্ছা করলে, এবং ওনাদের সময় তো পারে নাই, কারণ ওনারা হ্যাঁ ওনারাও কারো প্রার্থিতা বাতিল করেন নাই, কিন্তু ওনারা প্রার্থিতা বাতিল করবেন। আমার এবং আফসোস ওনারা রয়ে গেছে। হ্যাঁ আমার আফসোস রয়ে গেছে। হ্যাঁ, এবং ওনারা এক পর্যায়ে এসছেন, ওনারা পদত্যাগের পর্যন্ত ওই যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তো যখন যখন প্রার্থীরা জানে, যখন রাজনৈতিক দল জানে যে নির্বাচন কমিশন অন্যায় সহ্য করবে না এবং অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তখন অন্যায় করার আগে 10 বার তারা চিন্তা করবে। তো আমি মনে করি যে হ্যাঁ, ওই যে যে সবাই যদি সহায়তা করে, যে যে সব স্টেক হোল্ডার, সরকার মানে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, তারপরে নাগরিক সমাজ, গণমাধ্যম, এরা যদি সবাই সহায়তা করে, তাহলে হ্যাঁ সুষ্ঠু নির্বাচন করা সহজ। কিন্তু তাদের অসহায়তা সত্ত্বেও নির্বাচন কমিশন অসুস্থ কারচুপির জালিয়াতি নির্বাচন বন্ধ করতে পারে। যেমন গত জাতীয় নির্বাচন তারা অতি সহজে তারা একটা তদন্ত করলে বেরিয়ে আসতো। এখনো যদি এই যে সবগুলো, এবং আমরা তো দেখিয়ে দিয়েছি, এই যে তাদের তাদের প্রকাশিত তথ্য, কেন্দ্রভিত্তিক তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছি, এগুলো সব তথ্যগুলো বানোয়াট। অধিকাংশ, সবগুলো বলবো না, এই যে অনেকগুলি বানোয়াট, শতভাগ করা। তারপরে এগুলো যদি এখনো খোলা হয়, অনেক ধন্যবাদ আপনাকে। আমি জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তাহলে নির্বাচন কমিশন যদি তাদের ক্ষমতার পুরোটা ব্যবহার না করে, তাহলে রাজনৈতিক দলগুলো কেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করবে? না, আমি যেই অর্থে বলছিলাম বদিউল আলম ভাই, আমি যেটা বলছিলাম নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সক্ষমতা, এটার কোনো ঘাটতি নাই, কিন্তু আমি বলছি এইটা দিয়ে এটা সবচেয়ে বেশি মানে কার্যকর করার যে সময়টা, আপনি বলছেন হ্যাঁ নির্বাচন বন্ধ করতে পারে, 2টা কেন্দ্রে বন্ধ হবে, 1-2 জনের প্রার্থিতা বাতিল করবে। যখন দেশব্যাপী সারা দেশে ইলেকশন হচ্ছে, এই নির্বাচন কমিশনের পক্ষে সব জায়গায় সুষ্ঠু নির্বাচন, হ্যাঁ উদাহরণস্বরূপ কাউকে শাস্তি দিতে পারবে। কিন্তু যখন ওই আমার ব্রাহ্মণবাড়িয়ার দিকে দেখছি, পুরা গ্রামের পুরুষ মহিলা যখন লাঠিসোঁটা নিয়ে কেন্দ্র আক্রমণ করছে, তখন একমাত্র বুদ্ধি হচ্ছে গুলি করে কিছু লোক ভোটার মেরে ফেলা, তারপর আমরা কিছু টকশো করতে পারবো। এছাড়া আমি ওই অর্থে বলছি নির্বাচনটা, ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পলিটিক্যাল পার্টি অফ দ্য পলিটিক্যাল পার্টি, এটা স্বীকার করতে হবে। ওখানে পলিটিক্যাল পার্টি যেটা, এই পিপল যাদেরকে আমরা বলছি, লিঙ্কনের, আব্রাহাম লিঙ্কনের যে পিপল এখন আর এইভাবে আর ওই যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে পরিমাণ শক্তিশালী মনে করি, ওই পিপলের আর কোন, পুরো ব্যবস্থাটার মধ্যেই পলিটিক্যাল পার্টি চলে আসছে। এটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট এবং পলিটিক্যাল পার্টির লোকরা এটা নির্ধারণ করে। তার কারণে আমি বারবার ওই জোরটা দিচ্ছি, আপনি জনসাধারণ প্রতিরোধ করবে বা জনসাধারণ এটাকে প্রতিহত করবে, আর যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এটাকে ভোট কেন্দ্রকে রক্ষা করবে শেষ পর্যন্ত, আমার কেন জানি মনে হয় আর কি এগুলা বাস্তবতায় আসলে এরকম না। যেখানে মানে দলে দলে গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে কেন্দ্র আক্রমণ করবে, ঠিক হিসাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী একটাই বুদ্ধি আছে, এটা গুলি করা, নির্বাচন বন্ধ করা। এটা কয় জায়গায় করবে না। সেই জন্য আমি আবারও জোর দিচ্ছি ভাই, যেখানে আমাদের পলিটিক্যাল পার্টির সদস্যরা নাই, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে তাদের সুস্থ প্রতিযোগিতা যেটা দিয়ে করার দরকার, রাজনীতি দিয়ে, এটা না করে যখন আপনি যদি দেখেন নির্বাচন, একটা কথা তো আসছে, পলিটিক্যাল পার্টি গুলো প্রত্যেকে জিততে চায়, তো জিততে চাইবেই, পলিটিক্যাল পার্টি জিতার জন্যই যাবে। আমাদের বদিউল আলম ভাই 2টা সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, একটা রংপুর, একটা কুমিল্লা, যেহেতু বিরোধী দল জিতছে, আরেকটা কথা ভুলে গেছেন, সিলেটেও জিতছে বিরোধী দল, অর্থাৎ বিরোধী দল সিলেটে সুষ্ঠু নির্বাচন হয়নি। না, নির্বাচনে জিতলে আমি আপনাকে একবারে তথ্য দিয়ে প্রমাণ করে দিতে পারি সিলেটের সুষ্ঠু নির্বাচন হয়নি। না, আমি বলছি আর কি, তবে আপাত দৃষ্টিতে সাধারণ ইমপ্রেশন হচ্ছে যদি বিরোধী দল জিতে যায় তাহলে নির্বাচনটা বেশি জিতছে, সে কথা আমরা বলি না। সেটা একটা সাধারণ ইমপ্রেশন কিন্তু আছে। যদিও পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে 30 বছর, 40 বছর, 50 বছর একদল ক্ষমতা আছে, এই ঘটনাও আছে। এবং ডেমোক্রেটিক যাদের মতো আমরা হইতে চাই, আমরা যখন হইতে চাই তখন তো সিঙ্গাপুরের মতো হইতে চাই, মালয়েশিয়ার মতো হইতে চাই, জাপানের মতো হইতে চাই। ওইসব দেশে এক একটা দল কত বছর ক্ষমতায় আছে, এক একটা দল মানে ওই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের থেকে ওইভাবে ঘুরে ফিরে ক্ষমতায় আছে, এরকম দলও তো আছে। আমি যেটা বলছি, আমাদের এখানে একটা ইমপ্রেশন হচ্ছে বিরোধী দল না জিতলে ভালো, ইলেকশনটা ভালো হয় না, এটা থেকেও পেরিয়ে আসতে হবে। এটা আরেকটা মিনিমাল হচ্ছে না।
কিন্তু আমি যেটা বলছি, হ্যাঁ। আবারও বলি জোরতেই, যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সংস্কারটা আনতে হবে, যে একটা নিজের গণতন্ত্র মনা হইতে হবে, এবং গণতন্ত্রে এখন সালসা আছে কিনা আপনার কাছে? সালসা আছে কিনা খাওয়াই দিতে পারবেন? সেই সালসা যদি তাকে খাওয়াই দেন। স্পেস তৈরি করে দিতে Okay. হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই যত চেষ্টা করেন না কেন, এগুলো দিয়ে নির্বাচন আমাদের দেশে আর অন্ত ভালো নির্বাচন করতে পারবেন। আর যে পরিমাণ এগুলোর সাথে অর্থ, বিত্ত এবং বংশ এবং আঞ্চলিকতা, এই জিনিসগুলো ঢুকে গেছে, ধর্মান্ধতা এবং কুসংস্কার, এই 5টা 7টা এলিমেন্ট যেভাবে ঢুকছে এখানে, আপনি এই যদি এটাই তো আমাদেরকে বিপদের দিকে নিয়ে যাবে। এটাই তো আমাদেরকে খাদেরকে নিয়ে আসছে। আমরা না, আমি আমাদের বলছি- সব ছেলে মেয়েরা সব ওই যে উগ্রবাদের পথে আনবে, না, আমি বলছি কারণ এই তারা যে- এই ব্যবস্থার উপর হাল ছেড়ে দিয়ে তারা ওই দিকে যাবে। না, ওরা তো- আমাদের কারোর ওরা জন্য তো নিরাপদ হবে না এই ভবিষ্যৎ। যাবে না, উগ্রবাদ তো গণতন্ত্র দিবে না। উগ্রবাদ হচ্ছে গণতন্ত্রকে নিপাত করার একটা ব্যবস্থা, ওরা ভালো করেই জানে। ওরা কি ডেমোক্রেসির জন্য আন্দোলন, উগ্রবাদীরা আন্দোলন করতেছে? না, না না না, তারা ডেমোক্রেসি চায় না, তারা ডেমোক্রেসি ফেইলড, এই আমি জন্য বলছি- তারা ধর্মভিত্তিক সমাধান চাইবে। না, ডেমোক্রেসি ধর্মভিত্তিক সমাধান চাচ্ছে। এনিওয়ে, মানব সভ্যতা পেছনের দিকে যাবে না। ও যতই আমরা- উগ্রবাদীরা উগ্রবাদ দেখাক, হিউম্যান সিভিলাইজেশনের হিস্ট্রি পেছনের দিকে যাবে আমরা না। একটু অন্য বিতর্কে অনেক ধন্যবাদ। যে ডক্টর শাখাওয়াত হোসেন, সামাজিক সাংস্কৃতিক ভাবে এই জিনিসটা কালচারটাকে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আপনি অন্য কোনো ব্যবস্থা অনেক করতে ধন্যবাদ পারবেন না। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আমরা এটা বিশ্বাস করেছিলাম এককালে, এই দেশে মৌলবাদ হবে না। Anyway, sorry. ডক্টর শাখাওয়াত হোসেন, তাহলে আরো 1 বছর এই কমিশন আছে আইন অনুযায়ী, কি পরামর্শ থাকবে আপনার? আপনি তাদের জন্য কিছু পরামর্শ যদি দিতে বলা হয়, আপনি কি পরামর্শ দেবেন? তার আগে আমি একটু ডক্টর মিজানের সাথে মানে ডক্টর মিজানের একটা পয়েন্টে একটু আলোকপাত করতে চাই। দেখুন, জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত একটি দলই কিন্তু আছে, এটাকে আপনি একদলীয় বলেন যাই বলেন, বাট ওই দলের ভিতরে গণতন্ত্র আছে। কিন্তু আপনি আমার সাথে ভালো করে জানেন, দলের ভিতরে গণতন্ত্র আছে এবং সেখানে কেউ পার পেতে পারে। কিন্তু প্রাইম মিনিস্টার অফ দি মিনিস্টার্স যদি দেখা যায় অসদাচরণের মধ্যে আছে, তাহলে তাকে পদত্যাগ করবে। পদত্যাগ করার সংস্কৃতি তাদের বহু পুরানো, হাড়ি কিরিয়ার পদত্যাগ। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি আমি আপনার সাথে এগ্রি করি, ফিউ কান্ট্রি যেখানে এরকম আছে, কিন্তু ম্যাক্সিমাম কান্ট্রিতে তো আপনি এই ধরনের ওয়ান পার্টি মিনস তাহলে তো জিম্বাবুয়ে হয়ে যাবে। যাই হোক, আপনি যে কথাটা বলেছেন সেখানে কতগুলো সমস্যা আছে, কিছু কিছু সমস্যা তৈরি হয়ে আছে ইলেকশন কমিশনের ভিতরে। আপনি দেখবেন, আপনি বেশিরভাগ যেটা বললাম, আপনি ইলেকশন কমিশন ডাইসেক্ট করেন, তাহলে ম্যাক্সিমাম ইলেকশন কমিশনের ভিতরে সমস্যা সৃষ্টি হয়েছে। এই 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 আপনার কমিশনারদের ভিতরে গন্ডগোল। তার মানে হচ্ছে যিনি টিম ক্যাপ্টেন, সে টিম ক্যাপ্টেন সকলকে একত্র করতে পারে। সেটা আমি এক থেকে এটা কথা 11 কমিশন আমি আপনাকে বিশেষ করে বলতে পারি, কারণ আমি এর উপরে তো কিন্তু স্বাগত ভাই, এক সেকেন্ড, এই যে এত বিভাজন গন্ডগোল প্রায় আমরা দেখি, এই যে আর্থিক ব্যাপারে যে সুযোগ সুবিধা নেয়া, এই ব্যাপারে কি ডিফারেন্স অফ ওপিনিয়ন দিয়ে এরকম কোনো ঘটনা ঘটছে? এখানে না না, এখানে টাকা পয়সার ব্যাপারে ডিফারেন্স অফ ওপিনিয়ন পাওয়া যায়। মানে যে লোকটা এত মানে দৃঢ় চেতা এবং গণতান্ত্রিক এবং একেবারে আদর্শের কথা বলে, টাকা পয়সার ব্যাপারে এসে কিন্তু আবার দেখি মিলে গেছে, এটাই সমস্যাটা হচ্ছে। ওইটা শুনলাম যে আপনি যার কথা বলছেন, শুনলাম যে টাকা ফেরত দিচ্ছে। যাই হোক, নেওয়ার পরে ফেরত দিল কি করে বলেন? আমি যে কথা আসছিলাম, এইখানে যখন আমরা এই আপনার কমিশনের সেক্রেটারিয়েটকে স্বাধীন করার জন্য যে প্রপোজাল, যে আইনটা তৈরি করেছিলাম, সেই আইনের ভিতরে কিন্তু একটা গলদ হয়ে গেছে, যেটা আমরা অন্তত আমরা চিফ ইলেকশন কমিশন বাদে আমরা কিন্তু রেকটিফাই করতে পারি। সেই আইনে বলা হয়েছে যে কমিশন, আপনার সেক্রেটারিয়েট উড বি আন্ডার কমিশন, এবং তারই পরে বলা আছে এটা চিফ এক্সিকিউটিভ হিসেবে কাজ করবেন চিফ ইলেকশন কমিশনার। তার মানে আপনি চিফ ইলেকশন কমিশনার হ্যাজ মোর পাওয়ার দেন দি আদার কমিশনার। সাম অফ দি চিফ ইলেকশন কমিশনার, যেমন এখনকার চিফ ইলেকশন কমিশনার সম্বন্ধে ইন্টারনাল যে বিষয়টি হচ্ছে, নট অন ওয়ান, ইন্টারনাল বিষয়টি হচ্ছে যে তিনি কারো কথা শুনেন না। হোয়াট এভার হি ফিলস লাইক, হি এন্ড দ্য সেক্রেটারি মিলে করে। এটা কিন্তু শুধু একজন কমিশনার না, আমার সাথে তো অন্তত 2-4 জন চাকরি করেছে এর আগে। সো দে হ্যাভ টকড যে হোয়াট ক্যান উই ডু, বাট দেন তারা ওইটা লিখিত দেয় না, যেটা একজন লিখিত দিচ্ছে।
কমিশনার সাহেব, চিফ ইলেকশন কমিশনার সাহেব নিজেই করেন। এই আইনেও একটা ট্রোজান হর্স আমরা তখনই বলেছিলাম, there is a Trojan horse hidden in this law. এটা নিয়ে কিন্তু অনেকে জানেন না এবং অনেকে আলোচনা করেন না। এখন এই কমিশনের 1 বছর বাকি আছে। এখন এই অবস্থা, যেই অবস্থাতে, এবং আরেকটি কথা আমি লেট মি কোয়ালিফাই, পলিটিক্যাল পার্টি বা গভর্নমেন্টের কথা যখন বলি, গভর্নমেন্টের হায়ারার্কি কোনোদিন ইউনিয়ন কাউন্সিলের মেম্বার কি হবে সেটা নির্ধারণ করে না, ওরা হস্তক্ষেপও করে না। হস্তক্ষেপ করে কারা? লোকাল পিপল। এবং তারা ক্রমে আস্তে 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 they become so powerful যে they don't care whether center or not. এবং এই নমিনেশন দেওয়া, এই যে প্রতীকের পরে এইগুলো আরো বেশি শুরু হয়েছে। কাজে এই ব্যাপারটা হলো যে অনেক কিছুই আছে, মানে এখন জটলা যেটা পাকিয়েছে, 1 বছর আছে নির্বাচন কমিশনের। এই 1 বছর তো নির্বাচন কমিশনের হাতে তেমন আর কোনো নির্বাচনই নেই। এর বড় নির্বাচনগুলো এই ইউনিয়ন কাউন্সিল, এরপরে হয়তো ইউনিয়ন কাউন্সিল নির্বাচন আছে। এবং আই ক্যান প্রেডিক্ট ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হবে, এবং আমি বাংলায় কথা বলি, জোর যার মূল্য তার। কারণ পৌরসভা, এত ছোট ছোট পৌরসভাগুলো কন্ট্রোল করা যাচ্ছে না, সেখানে ইউনিয়ন কাউন্সিল তো এরকমই হবে। আমার মনে আছে যে আমরা যখন ইউনিয়ন কাউন্সিল নিয়ে আলোচনা করি, তখন আমাদেরকে নথি দেখালো যে টাকার বস্তা নিয়ে কেরানীগঞ্জে ইলেকশন করে, টাকার বস্তা নিয়ে। দ্যাট উই হ্যাড টু, অনেক কষ্ট করে সেগুলোকে বন্ধ করতে হতো। আমার কথা হচ্ছে যে ইলেকশন কমিশন একা কিছু করতে পারবে না, আমি মিজানুর রহমান সাহেবের সাথে একমত। বাট একটা বলে না যে ইফ জাস্টিস ইজ নট, ইট ইজ সিন দ্যাট জাস্টিস ইজ বিং ডান। ইলেকশন কমিশন সেই পদক্ষেপ, যদি এই একজন যখন বলল প্রথম যে এখানে এই ভোট না দিলে তুমি আসতে পারবে না, ওই সময় যদি ওই অ্যাকশনটা নেওয়া হতো, বা যখন বলা হয়েছে শেষ করে দিচ্ছে, ওই সময় যদি সময় মতো কতগুলো অ্যাকশন নেওয়া হতো, তাহলে অন্তত ইলেকশন কমিশনের উপরে মানুষের আস্থাটা কিন্তু এইরকম তলানিতে যেত। জি, আপনার এই কথার মধ্যে দিয়েই শেষ করছি আজকের মতো SSRM জনতন্ত্র গণতন্ত্র। সবাইকে অনেক ধন্যবাদ।